দেখুন, প্রথম কথা হচ্ছে অভয়ার মৃত্যু নিয়ে তোলামূল এবং মমতা ব্যানার্জি রাজনীতি করতে পারে, কিন্তু এরকম একটা বেদনাদায়ক বিষয় নিয়ে বিজেপি কোনোদিন রাজনীতি করেনি। আমরাও বিচার চেয়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, 9 আগস্ট অভয়ার মৃত্যু দ্বিতীয় বছর, সেকেন্ড ইয়ার হলো, কিন্তু মুখ্যমন্ত্রী কেন উনি গতকাল উনি গেলেন হালিশহরে অভয়ার বাড়ির পাশ দিয়ে। একবার তো গিয়ে অভয়ার বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করতে পারতেন, মা বাবার সঙ্গে দেখা করতে পারতেন গামছা পরে, যে আপনার মেয়ের বিচার আমরা দিতে পারিনি। সেই বিচারটা আমরা দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলেছেন যে অভয়ের ফাইল খোলা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, উনি যেটা করলেন অভয়ার মৃত্যুর পরে রাজ্যিকরের যে মূল যে এভিডেন্সগুলো ধ্বংস করেছেন। যদি আপনি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স যদি ধ্বংস করে দেন, তাহলে সেই ধরনের কোনো তদন্ত খুব কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও সিবিআই চেষ্টা করছে। যদিও সিবিআই এর যে তদন্ত তা নিয়ে আমরাও অনেকবার কিন্তু নানান রকমভাবে প্রতিবাদ জানিয়েছি। বিজেপির তরফ থেকেও কিন্তু আমরা সিবিআই এর ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম না। তাই মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে ইতিমধ্যে অভয়ার ফাইল নতুন করে খোলা হয়েছে, নতুন করে তদন্ত শুরু হয়েছে। এবং এটাও মনে রাখা দরকার যে অভয়ার মৃত্যু নিয়ে নতুন করে সিবিআই টিমও গঠিত হয়েছে, তারাও তদন্ত শুরু করেছে। আমরাও চাই অভয়ার বিচার পাক, কিন্তু অভয়াকে নিয়ে কোনো রাজনীতি করতে আমরা আসি। অভয়ার যেমন বিচারের জন্য আপনারা বলছেন 26,000 চাকরি, এখনো পর্যন্ত তারা পথে বসে আছে। কদিন আগে পরশুদিন তারা কলকাতার রাজপথে আন্দোলনও নেমেছে। এই বিষয়টা নিয়ে দেখুন, যে 26,000 লোকের চাকরি এবং যে চাকরি দুর্নীতি, রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার ভাইপো এবং তার ভাইপোর দলবল থেকে শুরু করে যারা এর মধ্যে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত চলছে। তদন্ত শেষ হয়নি এখনো। তবে মনে রাখতে হবে যে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আমরা যথেষ্ট সিরিয়াস, এবং তার জন্যে আমাদের সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার লেড বাই শুভেন্দু অধিকারী, তিনি চেষ্টা করছেন যাতে এই সমস্যার পার্মানেন্ট সমাধান হয়। আপনারা ভোটের আগে বলেছিলেন মাথা ধরা পড়বে, অথচ সুপ্রিম কোর্ট থেকে আজকেই রায় দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের বাইরে যেতে পারবে চলবে না। না, সে তো 3 সপ্তাহের জন্য যেতে চাইছেন উনি। আমি জানি না কেন। এখানে তো হাইকোর্ট বলেছিল যে আপনার কোথায় চিকিৎসা হচ্ছে সেটা ঘটনা নয়। ঘটনা কি চিকিৎসা হচ্ছে। যদি আপনারা এখানে সেবাশ্রয়ে চিকিৎসা করাতে পারেন, যদি আপনারা মনে করেন যে সেবাশ্রয়ে বেশ চিকিৎসা হয়, তাহলে অভিষেক কেন চলে যাচ্ছে বিদেশে চিকিৎসা করাতে? মানে ওর নিজের সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গিয়ে গরিব মানুষের পা বাদ যেতে পারে, গরিব মানুষের হাত বাদ যেতে পারে, গরিব মানুষ অন্ধ হয়ে যেতে পারে। আর নিজের চিকিৎসার জন্য চলে যাচ্ছে আমেরিকায়। তার মানে নিজের যে এতদিন ধরে যে ওরা রাজত্ব করেছে এবং ওর পিসি ছিল স্বাস্থ্যমন্ত্রী, নিজের পিসির প্রতি তার ভরসা নেই। আজকে আপনাদের তেরাঙ্গা যাত্রা হলো। বারবার যখন বিরোধীরা সবর হয়েছিল যে তেরাঙ্গা যাত্রায় তেরাঙ্গা পতাকা সংখ্যালঘুরা নেয় না বা নেবে না এমনটাই, অথচ আজকে তেরাঙ্গা যাত্রা দেখা গেল একাধিক সংখ্যালঘু ছেলেরা এবং মহিলারা বেরিয়েছে। না, এটাই তো আমরা চাইছিলাম। দেখুন, সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে, ভোট ব্যাংকের রাজনীতি করেছে, মুসলমানদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মুসলমান ভোট ব্যাংকের দোকান খুলে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু আমাদের মোদিজি কি বলছেন? মোদিজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ। আমরা এখানে কোনো তুষ্টিকরণের রাজনীতি করতে আসিনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে আসিনি ধর্মতলায় মাইক নিয়ে দিনের আলোয়, যদি একটি শ্রেণী, একটি সম্প্রদায় মনে করে অন্য একটি সম্প্রদায়কে সাফ করতে 1 সেকেন্ড লাগবে। আমরা বলতে আসিনি। আমরা বলতে এসেছি একটা কথাই, যে সংখ্যালঘু সম্প্রদায়ের আমরা চাই সার্বিক উন্নতি। আর তেরঙ্গা যাত্রার সঙ্গে সংখ্যাগুরু সম্পর্ক নেই। আমরা যারা ভারতীয়, আমরা যারা ভারতবাসী, আমরা যারা ভারতবর্ষের স্বাধীনতার পেয়ে আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা তারা সবাই মিলে তেরঙ্গা যাত্রা করছি। এর সঙ্গে সংখ্যালঘু নিয়ে যারা বলছে তারা সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে। আমরা সংখ্যালঘু মুসলমান বা সংখ্যালঘু কোনো ভাইদের নিয়ে আমরা এখানে রাজনীতি করতে নামিনি। কিন্তু শেষ আপনার অনেক সময় নষ্ট করলাম। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমারই প্রকল্পগুলো নিয়ে 3 মাস ধরে বিজেপি খালি পশ্চিমবঙ্গের মানুষকে ভাওতা দিচ্ছে, কখনো অন্নপূর্ণা দিচ্ছে, কখনো দিচ্ছে না, নাম পরিবর্তন করছে, কিন্তু আজ পর্যন্ত নতুন কোনো প্রকল্প আনতে পারেনি পশ্চিমবঙ্গে, আর চাকরিও আনতে পারে। পশ্চিমবঙ্গের মানুষকে সবচেয়ে বড় ভাওতা তো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, আর প্রায় 25 লাখ ছেলেকে, পুরুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন।
লক্ষ্মী ছাড়াদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন কেন? বাংলাদেশ থেকে আগত যারা তাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন কেন? তার উত্তরটা আগে দিক। ওটা তো আপনার আমার ট্যাক্সের পয়সা। উনি ইলেকশনের আগে উনি বলেছিলেন যে যুবকদের টাকা দেবেন। 80 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছিল, টাকা পেয়েছে মাত্র 2 লক্ষ। আমরা যুব শক্তি দিচ্ছি খুব শিগগিরই, আমরা আয়ুষ্মান ভারত দিচ্ছি খুব শিগগিরই। আমরা যা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা যা যা প্রমিস করেছিলাম তার প্রতিটি আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাশ্রীতে বিশ্বাস করি না। আগামী দিনে যুব সমাজের উদ্দেশ্যে আপনার বার্তা কি? যুব সমাজকে আমরা একটা কথাই বলবো যে গত 50 বছরে প্রথমে কমিউনিস্টদের সরকার 34 বছর, তারপরে 15 বছরে তোলামূল সরকার, এখানে কোনো চাকরি হয়নি, এখানে কোনো শিল্প আসেনি, এখান থেকে প্রায় 80 লাখ পশ্চিমবঙ্গের বাঙালি তারা অন্য দেশে চলে গেছে। যে রাজ্যে একটা সময় অমিতাভ বচ্চনরা চাকরি করতে আসতেন, যে রাজ্যে শশী কাপুররা হানিমুন করতে আসতেন, সে রাজ্যকে আমরা সোনার বাংলা বানাবো। আমরা এখানে শিল্প আনবো, আমাদের কয়েকটা মাস সময় দিন। ককরোচ জনতা পার্টি কদিন আগে বলেছে পশ্চিমবঙ্গে এবার ইলেকশন হলে তারাও নমিনেশন জমা দেবে। ককরোচকে কি আপনারা ভয় পাচ্ছেন, না কতটা ভীত ককরোচের জন্য? না, দেখুন, প্রথম কথা হচ্ছে এটা ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, যে কেউ ইলেকশনে আসতে পারে, কোনো অসুবিধা নেই। একটা কথা মনে রাখতে হবে, জেন জি বা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের যারা ইয়াং জেনারেশন, যারা ছাত্রছাত্রী, তাদের নিয়ে মোদিজি এবং মোদিজির সরকার যথেষ্ট সিরিয়াস, এবং তাদের যা বক্তব্য আমরা শুনতে রাজি আছি, সেটা শোনাও হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন আবার বসা হবে, কি অসুবিধা আছে?